আগের সরকার চাইছিলেন না, বর্ডারটা খোলা রাখতে চাইছে। দু একদিন আগে পরে জমি এবার পেয়ে যাবে বিএসএফ এবং কাটা তারও সম্পূর্ণ। যে লোকটা একটা অন্য দল, বিরোধী দল করে বলে তাকে ভোটের ফলের সময় তাকে মেরে দেওয়া হচ্ছে, এটা কোনো গণতন্ত্র মেনে নেওয়া যায়? মমতা ব্যানার্জি বলছেন যে 4 তারিখে ভোট হারালে বিজেপি কর্পূরের মতো উড়ে যাবে। মমতা ব্যানার্জি যাদেরকে গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসতেন তাদেরকে দিয়ে তো অনেক বেআইনি কাজ করাতেন। পার্থ চ্যাটার্জিকে যখন গ্রেপ্তার করা হচ্ছে, বারবার মমতাকে ফোন করেছেন পার্থ চ্যাটার্জির বাড়ি যান। যে আইএএস এবং আইপিএস অফিসারকে দিয়ে তিনি বেআইনি কাজ করাতেন তাদের কখনো অবসর হতো না। কারণ তো সেই মামলাটা সুপ্রিম কোর্টের রায় হলে তদন্ত করে মমতা ব্যানার্জিকে যদি যাবজ্জীবন ভিতরে না পাঠাতে পারে এই সরকার, তাহলে তো লোক খুশি হবে বলে আমার মনে হয়। মমতা ব্যানার্জির যে ধারা আছে তো যাবজ্জীবন জেল, তা কেন জেলে পাঠাতে পারবে? আগের সরকার চাইছিলেন না, বর্ডারটা খোলা রাখতে চাইছিলেন। কেন? তো স্বাভাবিক যে উনি যখন বিরোধী পক্ষ ছিলেন তখন তো আপনার জানেন রাজ্যসভার যে মিস্টার অটল ছিলেন চেয়ারে, তার প্রতি সব কাগজপত্র ছুঁড়ে মেরেছিলেন। তার বক্তব্য ছিল যে ওপারের লোকরা এসে এপারে ভোটার হয়ে তাদেরকে হারিয়ে দিচ্ছে। কিন্তু যখনই দেখলেন তিনি ক্ষমতায় আসলেন ওই ভোটগুলো তার দিকেই যাচ্ছে, তখন থেকে তো তিনি চাইছিলেন যে যত বেশি করে আসে ততই ভালো। তো সেইটা বন্ধ না করতে চাওয়ার জন্য উনি জমি দেননি, কাঁটাতার বেড়া সম্পন্ন করতে দেননি। এখন যারা ক্ষমতায় এসেছেন তারা চাইছেন যে কাঁটাতারের বেড়া দিয়ে এটা সম্পূর্ণ বন্ধ না করগুলো অনেক কমানো যাবে, সেই জন্য তারা জমি দিয়ে দেবেন। 45 দিন বলছেন। আমার ধারণা দু একদিন আগে পরে জমি এবার পেয়ে যাবে বিএসএফ এবং কাটা তারও সম্পূর্ণ হবে বলে আমি আশা করছি। আপনি দেখলেন না এসএসসি কোর্টের অর্ডারের পরও বের করছিল না, তার মানে কি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সকলের লোককে বিভ্রান্ত করছিলেন এই কদিন লাগবে এই কদিন লাগবে। আর দেখুন ভোটের রেজাল্ট বেরোলো, এসএসসি আপনি সুসুস করে পাবলিশ করে দিয়েছে। এই পাবলিকেশনটা যদি আগে করতেন তাহলে 26,000 ছেলে মেয়ে সকলের চাকরি বাতিল হতো না। পাপ এই যে টাকা নিয়ে অযোগ্য লোকদের কাছে চাকরি বিক্রি করেছেন, তাদের চাকরি গেলে তাদের যারা টাকা নিয়েছিলেন তাদের গাছে বেঁধে পেটাতো। আর কুন্তলের তো কথা আপনারা শুনেছেন যে আমি তো মাত্র 10% পেয়েছি, বাকি 90% উপরে পাঠিয়ে দিয়েছি। তো ওই 90% যাদের কাছে এসেছিল তাদের উপরও পড়তো, সেই জন্য ওরা প্রকাশ করেনি। যদি এখন যারা ক্ষমতায় এসেছেন তো তাদের যে অপরাধ আছে সেই অপরাধের তদন্ত যদি তারা না করেন, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, তাহলে যারা এই পার্টির জন্য প্রাণ দিয়েছেন তাদের পরিবার খুশি হবে না। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। এই যে ধরুন 2021-এর ভোটের ফল ঘোষণার পর ওই যে অভিজিৎ সরকার পার্টির লোকেরা এবং পুলিশের লোকেদের সামনে হত্যা করলো, আমাদের রাজ্যের পুলিশ তো তাদের অপরাধ দেখতে পাননি। যখন হাইকোর্টের অর্ডারে সিবিআই তদন্তভার নিল, একজন এমএলএ এবং 2জন কাউন্সিলরকে বেল নিতে হলো, থানার ওসি আইও এবং একজন হোমগার্ডকে গ্রেপ্তার করে তাদের জামিনও হলো না, হেফাজতে গেল। অর্থাৎ যে লোকটা একটা অন্য দল, বিরোধী দল করে বলে তাকে ভোটের ফলের সময় তাকে মেরে দেওয়া হচ্ছে, এটা কোনো গণতন্ত্র মেনে নেওয়া যায়? তো সেই যে লোকগুলো আছে তাদের পরিবারের লোকজন তো আছে, তো যারা মেরেছে যারা মারিয়েছে তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা এখনও না নেয় তাহলে সেই লোকগুলো সন্তুষ্ট থাকবে না। এটা যারা ক্ষমতায় এসেছেন তাদেরকে মনে রাখতে হবে। মমতা ব্যানার্জি যেসব অপরাধ করেছেন তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এইসব অপরাধ করেছেন, আপনারা খেয়াল করবেন যে মমতা ব্যানার্জি বলছেন যে 4 তারিখে ভোট হারালে বিজেপি কর্পূরের মতো উড়ে যাবে। আর যারা বিজেপি আপনারা করছেন তাদের বাড়ির সামনে বিজ্ঞাপন দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। মমতা ব্যানার্জি যাদেরকে গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসতেন তাদেরকে দিয়ে তো অনেক বেআইনি কাজ করাতেন। আমি একটা উদাহরণ দিচ্ছি যে রাজীব কুমার মমতা ব্যানার্জির বিরুদ্ধে চিটফান্ড কাণ্ডে যে প্রমাণ ছিল সেগুলো সরিয়ে রেখেছিলেন। তো পুলিশের অফিসাররা তো চালাক হন, তো ওগুলো তো উনি নষ্ট করে দেবেন এরকম নয়, দরকার হলে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবহার করতে পারেন। যার ফলে দেখুন যতদিন উনি চাকরিতে ছিলেন
ওনাকে ভালো পোস্ট দিতে হয়েছে একের পর এক। আপনারা তো জানেন যে ওনার বাড়িতে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা পৌঁছিল, বেআইনিভাবে সেই লোকদের জোর করে থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল। মমতা ব্যানার্জি ছুটে এসেছিলেন। যখন পার্থ চ্যাটার্জিকে যখন গ্রেপ্তার করা হচ্ছে, বারবার মমতাকে ফোন করেছিলেন, পার্থ চ্যাটার্জির বাড়ি যাননি। কিন্তু রাজীব কুমার যে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা উনি গিয়ে প্রমাণ করেছেন। তো রিটায়ারমেন্টের পরও তিনি যাতে এগুলো প্রকাশ না করে দেন, তার জন্য তাকে রাজ্যসভায় এমপি করতে হলো। তো এরকম ধরুন আলাপন ব্যানার্জি, আলাপন ব্যানার্জিকে হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি কেন করেছিলেন? ওনার স্ত্রীকে কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর করেছিলেন, কলকাতা হাইকোর্ট থেকে তার নিয়োগ বাতিল হয়েছিল। কিন্তু তার আগে সেই মহিলা মমতা ব্যানার্জি, যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি নামে নন এক্সিস্টিং ইউনিভার্সিটির জালি ডক্টরেট, তাকে আমাদের দেশের প্রথম বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট দেওয়া হলো। যিনি ডক্টরেট ডিগ্রি জাল করে ব্যবহার করতেন তাকে ডিলিট দেওয়া হলো। তো সেই জন্য আলাপন ব্যানার্জিকে যে এইসব কাজ করিয়েছেন, তো তারপরে রিটায়ারমেন্টের পর তাকে উপদেষ্টা হিসেবে রাখা হলো। তো এইভাবে যে আইএস এবং আইপিএস অফিসারকে দিয়ে তিনি বেআইনি কাজ করাতেন, তাদের কখনো অবসর হতো না, কারণ কোনো না কোনো পদে দিয়ে রাখতেন, না হলে তার প্রকৃতিগুলো তারা বাইরে বলে দিতে পারে বলে। তো স্বাভাবিকভাবে এখন তিনি বিগত প্রাক্তন হয়ে গিয়েছেন। তো নতুন যে সরকার এসেছে, আমি তো বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পারছি যে 900 মতো এরকম বিভিন্ন পদে লোক ছিল, যে যারা রিটায়ার করে গেছেন, প্রায় কোনো কাজ করেন না, বসে বসে বেতন নেন, মানে সরকারের পয়সা, যেটা আমাদের করের পয়সা, সেটা থেকে তাদেরকে খুশি রাখেন মমতা ব্যানার্জি। তো তাদের যে বাতিল করা হয়েছে, আমার মনে হয় ঠিক কাজ করা হয়েছে। এবং আমাদের এখানে যারা আইএস আইপিএস অফিসাররা আছেন, তারা এই ব্যাপারে মানে বিরোধিতা করে না নিজেদের চেয়ারটা বজায় রাখার জন্য। যেটা বলছে, মমতা ব্যানার্জি একজন লোককে দিল্লি থেকে নিয়ে এসেছিল, তিনি আইএসও ছিলেন না বা কোনো গ্রুপ 1 সার্ভিসের লোক ছিল না, গ্রুপ বি থেকে সেকশন অফিসার হিসেবে তার নিয়োগ হয়েছিল। রিটায়ারমেন্টের সেকশন অফিসার হয়ে তিনি জয়েন্ট সেক্রেটারি হিসেবে সেখানে রিটায়ার করলেন। এখানে সেক্রেটারি বেশি হতে পারেন না, কিন্তু মমতা ব্যানার্জি তাকে প্রিন্সিপাল সেক্রেটারি করে দিলেন। এবং ওই পদটা আইএস অফিসারদের জন্য ক্যাডার পোস্ট, এখানে অন্য অফিসারকে নিয়োগ করা যায় না যদি এই আইএস অফিসারের বাধা দিতে। কিন্তু এই যে 15 বছর ধরে এরকম চললো, আইএস অফিসাররা জয়প্রকাশ নারায়ণের ভাষায় মানে স্ট্রংগেস্ট ট্রেড ইউনিয়ন, কিন্তু তারা বিরোধিতা করেনি, নিজেদের চেয়ারটা যদি ঠিকঠাক হয়ে যাবে। তো এখন যদি মমতা ব্যানার্জি এরকম কথা বলার পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, অভিষেক ব্যানার্জি কি বলছে যে 4 তারিখ 12টার পর কে কত জল্লাদ আছে এবং দিল্লির কোন বাপ রক্ষা করবে দেখে নেবেন। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, যদি তিনি বাপের বেটা হন এবং বুকের পাটা থাকে, তাহলে যেন 4 তারিখ উপস্থিত থাকে। তিনি তো 4 তারিখ না হলে পরে এসে উপস্থিত হয়েছেন, তো যার বুকের পাটা আছে এবং বাপের বেটা, তিনি কোথায়? তো তার বিরুদ্ধে যদি এই অপরাধের কোনো ব্যবস্থা না হয়, তো তাহলে সাধারণ লোক খুব খুশি হবে বলে আমার মনে হয়। একটা কেস যদি কোনো তদন্তকারী সংস্থা করে, তো একই কেস তো অন্য করে তদন্তকারী সংস্থা তদন্ত করবে তা হয় না। তাহলে যে কোর্ট আদেশ দিয়েছে সেই কোর্টকে সে আদেশ বদলাতে হবে। কিন্তু এদের অপরাধের সংখ্যা এতই বেশি আছে, যেমন ইডি রেডের সময় মমতা ব্যানার্জি সেখানে হাজির হয়ে যে অপরাধ করেছেন, তাতে তো সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার সেকশন আছে, প্রমাণ লওয়াটের সেকশন আছে এবং ডাকাতির সেকশন আছে। তো সেখানে তো যাবজ্জীবন জেল হয়। তো সেই মামলাটা সুপ্রিম কোর্টের রায় হলে তদন্ত করে মমতা ব্যানার্জিকে যদি যাবজ্জীবন ভিতরে না পাঠাতে পারে এই সরকার, তাহলে তো লোক খুশি হবে বলে আমার মনে হয় না। আপনি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন লোকেরা জেলে যেতে পারে? যেতে তো অবশ্যই পারেন, যদি যারা ক্ষমতায় এসেছেন তারা যদি সদিচ্ছা রাখেন যে যারা অপরাধ করেছেন তাদের সঠিক বিচার হবে এবং যার সাজা তাই হবে। আমি তো বলছি মমতা ব্যানার্জির যে ধারা আছে তাতে যাবজ্জীবন জেল, তাতে কেন জেলে পাঠাতে পারবেন? অভিষেক ব্যানার্জি যেসব অপরাধ করেছেন, তো সেগুলো তো শাস্তিযোগ্য অপরাধ, তো কেন তিনি জেলে যাবেন না? অন্য লোকেরা অপরাধ করলে জেলে যাবেন আর তারা অপরাধ করলে জেলে যাবেন, আমাদের দেশের আইনে তো এরকম কথা বলা নেই।
একমাত্র রাষ্ট্রপতি এবং রাজ্যপালের ক্ষেত্রে বলা আছে যখন তারা পদে আছে সেই সময় তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করা যাবে না, সিভিল কেস করলে নোটিশ দিতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীরও কোনো ইমিউনিটি নাই, মুখ্যমন্ত্রী তো নাই, তাহলে কেন হবে? আর এখন তিনি মুখ্যমন্ত্রীও নন। অভিষেক ব্যানার্জি এমপি ছাড়া কোনোদিন ছিলেন না, কিন্তু ওনার যে বাড়ি এলিভেটর লাগানো, ওনার যত সব গাড়ি আছে সেগুলো কোন টাকায় হয়েছে, এটা তো ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের কাছে উনি ভিতরে চলে যাবে, তদন্ত অবশ্যই যাবে। ওই বাড়িটা তৈরি করতে কত কোটি টাকা খরচ হয়েছে, ওনার আয় হবে এমপি থেকে অত কোটি টাকার আয়, কিভাবে টাকাগুলো আসে সকলেই জানেন। যারা এখন ক্ষমতায় এসছেন তাদেরও অজানা থাকার কথা না। সেই তদন্ত যদি রাজ্য পুলিশ করে, আপনি আশা করছেন সেই পুলিশ ভালো করে তদন্ত করতে পারবে, যদিও সরকার বদলে গেছে? রাজ্য সরকার পুলিশের যখন তার পিসিমা ক্ষমতায় ছিলেন তখন তদন্ত করতে অসুবিধা ছিল, কেননা ভালো পদ পাবেন না, তিনি গ্যারেজ পোস্টিংয়ে চলে যাবেন। কিন্তু এখনো যদি অসুবিধা হয় তাহলে সেটা দুর্ভাগ্যের বিষয়। প্রথম দফার ভোটের পর দ্বিতীয় দফার ভোটেই পুলিশের বদলানোর ছবিকে আপনি দেখেননি? কালীঘাটেও দেখেছেন আপনারা, ভবানীপুর কেন্দ্রেও দেখেছেন, পুলিশের লোকেরা টের পেয়ে যায় যে কে ক্ষমতায় থাকছে না থাকছে, তাদের মনোভাব সেরকম চেঞ্জ হয়। যারা সৎ লোক হন তাদের তো সবসময় ঠিক থাকে, মেরুদণ্ড সোজা থাকে এবং সবসময় ঠিকভাবে কাজ করেন। যারা অসৎ লোকও হন পুলিশে, তারা যখন যারা ক্ষমতায় থাকেন খুব ভালো করে খেয়াল রাখেন। এখন তো তারা ক্ষমতায় নেই, আইএস বলুন আইপিএস বলুন সকলের বদলিচ্ছে, তাদের বদলি করাই হতে পারে, এই ব্যাপারে কারো কোনো বক্তব্য থাকতে পারে না, যদি না কোনো টেনিয়র পোস্টিং থাকে, যেমন ওসির পদ, বিএসপির পদ বা ডিজির পদ, যে তাকে পোস্টিং করলে 2 বছর রাখতে হবে, যে নির্দিষ্ট কিছু তার অপরাধ যদি আপনি না দেখাতে পারেন, অক্ষমতা যদি না দেখাতে পারেন, দোষ যদি না দেখাতে পারেন। শেষ প্রশ্ন করবো, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দিন যেরকম কাজ করলেন বা আগামী দিনে যে কাজ করার কথা বলছেন, আপনি প্রাক্তন আইপিএস অফিসার হিসেবে কি বলবেন? আইন শৃঙ্খলাকে ঠিক দিকে যেতে চলেছে রাজ্যে? আমার তো আশা যে ঠিক হবে, এবং যদি ঠিক না হয় মানুষ তাদের অনেক আশা করে ভোট দিয়েছে, তাদের যদি আশা ভঙ্গ হয় তাহলে কিন্তু যারা ক্ষমতায় এসেছেন তাদেরকেও মানুষ ক্ষমা করবে না।